এখন পর্যন্ত যে অর্জন সেটাকে কিন্তু ছোট করে দেখা যাবে না। এখানে বলতেই হবে যে আমরা ছিলাম বড় একটা নেগেটিভ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, আমরা এখন পজিটিভ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে আছি। আমরা ছিলাম নেগেটিভ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, হয়েছে পজিটিভ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। আমাদের যে রিজার্ভের পতন সেটাতে এখন আর নাই, সেটাতে এখন একটু একটু হলে বাড়ছে, কমছে তা বাড়ছে। কখন কনটেক্সটে IMF এর টাকা কি এসছে? আসে নাই, একটা পয়সাও আসে না। কিন্তু আমরা কি রিজার্ভ বাড়াতে পারছি? পারছি, নিজস্ব সক্ষমতাতে আমরা পারছি। হ্যাঁ, আমাদের মূল যে শক্তি অর্থাৎ আমাদের রেমিটেন্সের প্রবাহ সেটা খুবই শক্তিশালী, কোনো সন্দেহ নাই। এখন পর্যন্ত 24% উপরে আছে এই মাসে। ফেব্রুয়ারিতে এটা 30% উপরে আছে এবং আগামী মাসে ঈদের সামনে ঈদ, তার পরবর্তীতে কোরবানির ঈদ। কাজে আমরা আশাবাদী এবছর আমরা $30 বিলিয়ন হয়তো ছাড়তে পারবো। সেটা একটা বড় একটা বিশাল আমাদের নিজস্ব অর্জন। কেন হলো হঠাৎ করে বাড়লো রেমিটেন্স? অন্য কিছু নয়, ইট ইজ নট দ্য এক্সচেঞ্জ রেট, ইট ইজ নট। মূল কারণ হচ্ছে অর্থ পাচারটা উপরের শ্রেণীর থেকে যেটা হচ্ছে সেটা একটু কমে আসছে, সেটারই প্রতিফলন আমাদের এখানে অর্থটা চলে আসছে পাচার না হয়ে। ব্যাংকিং খাতের রিফর্মের সাথে সাথে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংক স্ট্রেংথেনিং কার্যক্রম শুরু করেছি। খুব দ্রুততার সাথে বাংলাদেশ ব্যাংককে একটা স্বায়ত্তশাসিত, পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে ট্রান্সফর্ম করব ইনশাল্লাহ। উই গট দ্য পলিটিক্যাল সাপোর্ট ফ্রম আওয়ার চিফ অ্যাডভাইজার এবং এই ব্যাপারে আমরা খুব দ্রুত কাজ করছি। আমরা 3-4 মাসের মধ্যেই প্রপোজালটা সরকারের কাছে নিয়ে যাব। এখন বল ইজ ইন আমাদের কোর্টে, কত তাড়াতাড়ি আমরা করতে পারি। আমার অক্ষমতা হচ্ছে যে আমার সক্ষম লোকের অভাব। সেই জায়গাটায় যদি আমরা একটু সক্ষম হতে পারি, দ্রুততার সাথে আমরা করতে পারবো। বাংলাদেশ ব্যাংকের হায়ারিং ফ্রিজ করা আছে। বাংলাদেশ ব্যাংকের আমরা চাচ্ছি এটাকে এমনভাবে গঠন করতে যেটা একটা মডার্ন সেন্ট্রাল ব্যাংক হিসাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে। মূল্যস্ফীতি কি একদিনে হয়েছে? না, হয়নি। এটা কি একদিনে বা 2-4 মাসে কি এটাকে সমাধান করা সম্ভব? বা কেউ পেরেছে? না, কেউ পারেনি। কাজেই আমাকে আমার যে প্রত্যাশার সাথে বাস্তবতাকে সংমিশ্রণ করতে হবে। বাস্তবতাকে বিবর্জিত করে প্রত্যাশা বাড়িয়ে লাভ নেই, সেটা কার্যকর হবে না। এখন তাহলে আমাদের লক্ষ্যটা কি? হ্যাঁ, অবশ্যই লক্ষ্য তো থাকতেই হবে। আমরা যদি দেখি আমাদের 3টে ডাইমেনশন, এক্সটার্নাল সেক্টর, আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে মূল্যস্ফীতি এবং আমাদের যে বড় একটা হচ্ছে ব্যাংকিং খাতের সমস্যা এবং দুর্বৃত্তায়নের কারণে প্রচুর অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়া এবং সেটাকে ফেরত আনার প্রচেষ্টা। এই 3টে জায়গাতেই আমরা জোর দিচ্ছি বেশি, এবং অ্যালং উইথ মেনি আদার থিংস। এবং চতুর্থ যে জায়গাটায় নজর দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সংস্কার, যেটার সাথে আমাদের ব্যাংকিং অ্যাক্ট অ্যান্ড রেগুলেশনকে সংস্কার করে ব্যাংকিং খাতের সংস্কারটা সেটার মধ্যে চলে আসবে। এই 4টে জায়গাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার ফোকাসটা থাকছে বর্তমানে। যদি এক্সটার্নাল সেক্টরটাই ধরি আমরা, সেখানে কিন্তু আমাদের যে এখন পর্যন্ত যে অর্জন সেটাকে কিন্তু ছোট করে দেখা যাবে না। এখানে বলতেই হবে যে আমরা ছিলাম বড় একটা নেগেটিভ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, আমরা এখন পজিটিভ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে আছি। আমরা ছিলাম নেগেটিভ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, হয়েছে পজিটিভ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। আমাদের যে রিজার্ভের পতন সেটাতে এখন আর নাই, সেটাতে এখন একটু একটু হলে বাড়ছে, কমছে তা বাড়ছে। কখন কনটেক্সটে IMF এর টাকা কি এসছে? আসে নাই, একটা পয়সাও আসে না। কিন্তু আমরা কি রিজার্ভ বাড়াতে পারছি? পারছি, নিজস্ব সক্ষমতাতে আমরা পারছি। হ্যাঁ, আমাদের মূল যে শক্তি অর্থাৎ আমাদের রেমিটেন্সের প্রবাহ সেটা খুবই শক্তিশালী, কোনো সন্দেহ নাই। এখন পর্যন্ত 24% উপরে আছে এই মাসে। ফেব্রুয়ারিতে এটা 30% উপরে আছে এবং আগামী মাসে ঈদের সামনে ঈদ, তার পরবর্তীতে কোরবানির ঈদ। কাজে আমরা আশাবাদী এবছর আমরা $30 বিলিয়ন হয়তো ছাড়তে পারবো। সেটা একটা বড় একটা বিশাল আমাদের নিজস্ব অর্জন। কেন হলো হঠাৎ করে বাড়লো রেমিটেন্স? অন্য কিছু নয়, ইট ইজ নট দ্য এক্সচেঞ্জ রেট, ইট ইজ নট। মূল কারণ হচ্ছে অর্থ পাচারটা উপরের শ্রেণীর থেকে যেটা হচ্ছে সেটা একটু কমে আসছে, সেটারই প্রতিফলন আমাদের এখানে অর্থটা চলে আসছে পাচার না হয়ে। মূল কারণ সেটাই বলে আমি মনে করি।
এটা এটা 2% ইনসেন্টিভ দেওয়াও নয়, এটা ওই এক্সচেঞ্জ রেটে 122 হওয়াও নয়। যে যার টাকা পাঠানো সে সেই টাকাই পাঠাচ্ছে, কিন্তু ডাইভার্সনটা কমে গেছে, ফলে রিটেনশনটা বেড়েছে এবং আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি। যদি বলেন এক্সচেঞ্জ রেটের কথা, অনেক কথাই লেখেন আপনারা পত্রিকায়, সবই প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, একটা ডলার তো সেল করা হচ্ছে না, বাজার তো নিজস্ব গতিতেই মোটামুটি চলছে, কেউ তো এখানে ইন্টারভেনশন দিচ্ছে না, রিজার্ভ কমিয়ে বা রিজার্ভ করে তো আমি এটাকে করছি না। দ্বিতীয় হচ্ছে, আপনি কার মার্কেটে যান, আজকের রেট আমার এক ফ্রেন্ড বললো 123 টাকা 50 পয়সা, সে কিনেছে, তাহলে পার্থক্যটা কোথায়? আপনার কার মার্কেট আর ইন্টার ব্যাংকে যদি রেমিটেন্স পাঠান 121 টাকা 50 পয়সা, সাথে 2.5% যোগ করেন, 124 টাকা হয়ে যাবে, তাহলে ইন্টার ব্যাংকেই আপনি বেশি পাচ্ছেন কার মার্কেটের চাইতে। তাহলে ইমব্যালেন্সটা কোথায় এক্সচেঞ্জ মার্কেটে? আমি তো দেখছি না, ব্যাংকাররা দেখে, তারা মনে করে যে আরো একটু ছাড় দিতে পারলে ভালো হয়। ছাড় মানে কি? এখানে একটা সমস্যা আছে, আমাদের কিছু এগ্রিগেটার্স জমেছে দুবাইতে, নিঃসন্দেহে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করছে, তারা এগ্রিগেশন। হঠাৎ করে দুবাই আমাদের নাম্বার 1 রেমিটেন্স কান্ট্রি কেন হয়? দুবাই কয়জন বাঙালি আছে? বাঙালিরা তো বেশি আছে সৌদি আরবিয়াতে, তারা কেন এখন 1 নম্বরে নাই, যেটা চিরকাল ছিল? এগ্রিগেটাররা সেখান থেকে কিনে এনে দুবাই থেকে নিয়ে তারা এখানে স্পেকুলেশন করার চেষ্টা করে। আমার কাছে এক কূটনীতিক এসেছিলেন যে আমরা কেন একটা বিশেষ কোম্পানি থেকে ডলার কিনছি না। আমি বললাম, ওই কোম্পানি যদি চায়, যা ইচ্ছা তারা চাইতে পারে, রেট 150 টাকায় চায়, কোনো অসুবিধা নেই। আমি আমার রেটে কিনবো, সেটা হচ্ছে 122 টাকা নিচ্ছে, অসুবিধাটা কি? আমি ক্রেতা হিসেবে আমরা ঠিক করব। প্রাইস তো দুবাইতে ঠিক হবে না, এক্সচেঞ্জে ঠিক হবে বাংলাদেশ ব্যাংকে। ফান্ডামেন্টালি দ্য মার্কেট ইজ ইন ইকুইলিব্রিয়াম, ফান্ডামেন্টালি আওয়ার রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ ইজ অলসো ভালো, আমাদের রেমিটেন্সের প্রবাহ ভালো, আমাদের এক্সপোর্টের প্রবাহ খারাপ নয়। ডেসপাইট অল দ্য ইন্ডাস্ট্রিয়াল আনরেস্ট 13% গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে সামনে একটু বাড়তেও পারে। কাজেই এক্সটার্নাল সেক্টরের রিজার্ভ পজিশন ইত্যাদি নিয়ে আমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। আমাকে যখন জিজ্ঞেস করেন উপর থেকে যে আমাদের কি চিন্তার বিষয়, অন্তত পক্ষে রিজার্ভ এবং ফরেন এক্সচেঞ্জ কারেন্সি এগুলো নিয়ে চিন্তার কারণ নেই, চিন্তার অন্য কারণ অনেক আছে, সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা, মূল্যস্ফীতির ক্ষেত্রে এগেইন আমি আগেও বলেছি, এখনো বলছি, যে সাধারণত পলিসি টাইটেনিং শুরু হওয়ার পর থেকে 12 থেকে 18 মাস লাগে এটার এফেক্টটা পুরোপুরিভাবে বাস্তবায়িত। এখানে ডিমান্ড সাইডে আমাদের যথেষ্ট সংযম দেখানো হচ্ছে, মনিটারি পলিসিকে টাইটেস্ট স্ট্যান্সেই রাখা হয়েছে, এবং পেইং ডিভিডেন্ড। ইনফ্লেশন কমেছে, আরও কমবে, অবশ্যই কমতে হবে। কেন কনভিকশন নিয়ে বলছি? বিকজ আমি প্রফেশনাল, আই হ্যাভ সিন ইট অ্যান্ড আদার কান্ট্রিজ, ইট ওয়ার্কস, এবং এখানেও কাজ করবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমি মনে করি যে আমাদেরকে ডিপোজিট বাড়াতে হবে, ডিপোজিট না বাড়ালে এবং সরকারের বরোয়িংটা কমাতে হবে। এই দুটো করলেই আমার ফান্ড অফ ফ্লো অফ ফান্ড প্রাইভেট সেক্টরে বাড়বে। এটা না করে অন্য আরও কিছু করলে অঙ্কে মিলবে না। আমার সোজা কথা, আমার লিকুইডিটির এক্সপেনশনটা হবে কোথা থেকে? মহোদয় সাহেব উনি কোথা থেকে দেবেন যদি ওনার ডিপোজিট না হয়? অ্যাবসলিউটলি ডিপোজিট ড্রিভেন লেন্ডিং। তার মধ্যে সরকার যদি 12% নিত, তাহলে কেন প্রাইভেট সেক্টরকে আমি দিব? অবশ্যই দিবে না। এখন সরকার একটা কমে 9.5 এসছে, আগামীতে যদি 7.5 আসে, আমি একটু বলছিলাম যোগ করে, আমাদের এমডি সাহেবদের ঘুম নষ্ট হয়ে যাবে। কারণ কি জানেন? এতদিন পর্যন্ত গত 1 বছর ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা আসতো সরকারের কাছে, তারা টাকাটা দিয়ে দিত, 1 লাখলাই মানে কি বলে পিএনআই প্রফিট বেড়ে যেত। হ্যাঁ, এখন লোন দিয়ে প্রফিট বাড়াতে হবে, লোন দিয়ে ব্যক্তি খাত থেকে লোন দিতে হবে তাদের, কারণ সরকার রিটার্নটা অ্যাট্রাকটিভ হবে না। দ্যাটস দ্য রিয়েল ইকোনমিক্স, দ্যাটস রিয়েল ব্যাংকিং। শুয়ে শুয়ে পয়সা কামানো তো ব্যাংকিং নয়, তাই না? তো আমরা একটা কঠিন সময় পার করে আসছি, বাট উই আর মুভিং ইন দ্য রাইট ডাইরেকশন। থার্ড ফ্যাক্টর হচ্ছে ব্যাংকিং খাত। ব্যাংকিং খাত সম্পর্কে আমি বলবো যে আমাদের ইন্টারভেনশন কিছুটা কাজ করেছে, কিন্তু একটা ব্যাংক থেকে যদি 87% টাকা ডিপোজিট কোনো পরিবার এককভাবে নিয়ে চলে যেয়ে থাকে, সেই ব্যাংকে কি বাঁচানো সম্ভব? কাজেই এটাও আমাকে বুঝতে হবে যে এখানে আমাকে
বড় রকমের পলিসি ইন্টারভেনশন করতে হবে। আমরা ব্যাংক রেজলিউশন অ্যাক্ট ড্রাফট করা হয়ে গেছে, এটাকে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। ইটস ইস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং রেজলিউশন অ্যাক্ট, অল অপশনস আর দেয়ার। সেখানে লিকুইডেশন বলি, মার্জার বলি, নিউ ইনভেস্টমেন্ট বলি, নতুন ইনভেস্টর বাইরে থেকে আনা হোক, সব রকমের অপশনকে রেখেই ব্যাংক রেজলিউশনের পরিকল্পনা আছে, করা হবে ইনশাল্লাহ। ব্যাংকিং খাতের রিফর্মের সাথে সাথে আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংক স্ট্রেংথেনিং কার্যক্রম শুরু করেছি। আমরা খুব দ্রুততার সাথে বাংলাদেশ ব্যাংককে একটা স্বায়ত্তশাসিত, পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে ট্রান্সফর্ম করব ইনশাল্লাহ। উই গট দ্য পলিটিক্যাল সাপোর্ট ফ্রম আওয়ার চিফ অ্যাডভাইজার, এবং এই ব্যাপারে আমরা খুব দ্রুত কাজ করছি। আমরা 3-4 মাসের মধ্যেই প্রপোজালটা সরকারের কাছে নিয়ে যাব। এখন বল ইজ ইন আমাদের কোর্টে, কত তাড়াতাড়ি আমরা করতে পারি। আমার অক্ষমতা হচ্ছে যে আমার সক্ষম লোকের অভাব। সেই জায়গাটায় যদি আমরা একটু সক্ষম হতে পারি, দ্রুততার সাথে আমরা করতে পারবো।